রবিন তার পুরনো ভালোবাসা তানিয়ার জন্য মায়ার ওপর এতটাই ক্ষুব্ধ ছিল যে একদিন মায়া ঘুমিয়ে পড়ার পর তাকে অজ্ঞান করে একটি বস্তায় ভরে পরিত্যক্ত কারখানায় নিয়ে গেল। তারপর নিজের হাতে মায়াকে নির্মমভাবে মারতে শুরু করলো। তানিয়া যত বেশি হাসছিল, রবিন তত বেশি আঘাত করছিল। তানিয়া হেসে বলল, রবিন, মায়ার আজ এই অবস্থা হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি আমার জন্য যা করেছো তার কোনো তুলনা হয় না। রবিন ঠান্ডা গলায় বলল, মায়া, তুমি যখন আমার তানিয়ার জীবনে এসেছিলে তখন কি একবারও ভেবেছিলে আজ তোমার এমন পরিণতি হবে? এরপর মায়াকে সেই পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে রবিন তানিয়াকে নিয়ে চলে গেল। মাটিতে পড়ে থাকা মায়া তখন বুঝতে পারল 3 বছরের এই বিয়েতে রবিনকে সে যতটা ভালোবেসেছে রবিন কখনোই তাকে ততটা ভালোবাসেনি। সেদিনই মায়া সিদ্ধান্ত নিল এই সম্পর্কের আর কোনো মূল্য নেই। কষ্টের শোকে ভেঙে পড়া অবস্থায় মায়া বাড়িতে ফিরে নিজের গলার সেই ভালোবাসার স্মৃতিচিহ্নের হারটি খুলে ফেলল। তারপর রবিনের সামনে একটি বিশাল অঙ্কের সম্পত্তি সহ ডিভোর্সের কাগজ রেখে দিল। কাউকে কিছু না বলে মায়া বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু রবিন জানতই না 3 বছর আগে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রবিনের 2 পা অবশ হয়ে গিয়েছিল। রবিনকে বাঁচানোর জন্য মায়া বিদেশে চলে গিয়েছিল। সেখানে একটি গবেষণাগারে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে রবিনের জন্য একটি বিশেষ ওষুধ তৈরি করেছিল। অবশেষে ওষুধটি তৈরি হলো। মায়া দেশে ফিরে এসে দেখলো রবিন শুধু সুস্থ হয়েই দাঁড়ায়নি, বরং তানিয়ার সঙ্গে তার বিয়েও ঠিক হয়ে গেছে। 3 বছর ধরে রবিনের পাশে থেকে তার যত্ন নিয়েছিল তানিয়া, আর ধীরে ধীরে রবিনও তানিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। মায়া দূর থেকে দুজনকে একসঙ্গে দেখে বুঝে গেল তার এত বছরের ত্যাগের কোনো মূল্য রবিনের কাছে নেই। সে কোনো ঝগড়া করলো না, কোনো অভিযোগও করলো না, শুধু একটি ফোন করলো তার শিক্ষিকাকে। ম্যাডাম, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি আপনার গবেষণা দলে যোগ দিতে চাই। ওপাশ থেকে অবাক হয়ে প্রশ্ন এলো, সত্যি? তুমি তো বলেছিলে তোমার স্বামীকে ছেড়ে কোথাও যাবে না। মায়া শান্ত গলায় বলল, এখন তার জীবনে অন্য কেউ আছে, তাই আমার আর ফিরে যাওয়ার কোনো কারণ নেই। শিক্ষিকা বললেন, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে তোমাকে বিদেশে আসতে হবে। তারপর আমাদের গবেষণা কেন্দ্রের বিশেষ প্রকল্প শুরু হবে। মায়া বলল, আমি প্রস্তুত। পরের দিন রবিন মায়াকে চমকে দেওয়ার জন্য বাড়ির উঠানে অসংখ্য গোলাপের গাছ লাগালো। ঠিক তখনই তানিয়া সেখানে এসে মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই ভাগ্যবতী, তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে। কিন্তু তানিয়ার মুখের হাসির আড়ালে ছিল অন্য এক ষড়যন্ত্র। সেদিন রাতে হঠাৎ গোলাপ বাগানে আগুন ধরে গেল। মায়া আগুন থেকে বাঁচতে গিয়ে মাটিতে পড়ে গেল। সে উঠে দাঁড়াতেও পারছিল না, কিন্তু রবিন তাকে বাঁচানোর বদলে তানিয়াকে নিয়ে হাসপাতালে ছুটে গেল। পরে মায়ার জ্ঞান ফিরলে সে দেখলো হাসপাতালের বিছানায় সে একাই পড়ে আছে, আর রবিন তানিয়ার পাশে দাঁড়িয়ে আছে। তানিয়া চোখের পানি ফেলে বলছিল, সব আমার জন্য হয়েছে। গোলাপের কাঁটায় আমার হাত একটু কেটে গিয়েছিল, তাই রবিন রাগ করে বাগানে আগুন লাগিয়ে দিয়েছিল। রবিন তানিয়ার হাত ধরে বলল, একটা গোলাপের বাগান নষ্ট হয়েছে তো কি হয়েছে? তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। হাসপাতালের লোকজনও বলতে লাগলো, শুনেছেন, রবিন নাকি তানিয়ার জন্য হাসপাতালের বড় ডাক্তার পর্যন্ত ডেকে এনেছে। আর অন্যদিকে মায়া প্রায় আগুনে পুড়ে মরতে বসেছিল। তবুও রবিনের মনে তার জন্য কোনো চিন্তা ছিল না। মায়ার বুকটা তখন পুরোপুরি ভেঙে গেল। সে বুঝে গেল রবিনের মুখের হাজারো আমি তোমাকে ভালোবাসি কথার চেয়েও তানিয়ার হাতের একটি কাঁটার দাগ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তখনই মায়ার ফোনে একটি মেসেজ এলো, মায়া, তোমার বিদেশ যাওয়ার টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাবে। মায়া উত্তর দিল, ঠিক আছে। এরপর সে ডিভোর্সের কাগজে সই করে সবকিছু শেষ করে দিল। কিছুদিন পর রবিন বাড়ি ফিরে দেখলো সেখানে একজন আইনজীবী দাঁড়িয়ে আছে। রবিন অবাক হয়ে বলল, আপনি এখানে কি করছেন? আইনজীবী শান্তভাবে বললেন, ডিভোর্সের চুক্তি অনুযায়ী এই বাড়িটি মায়ার বিয়ের আগের সম্পত্তি। তিনি আমাকে বাড়িটি বিক্রির জন্য নিয়োগ করেছেন। আজ আমি তার জিনিসপত্রের হিসাব নিতে এসেছি। আপনাকেও দ্রুত বাড়ি ছাড়তে হবে। রবিন হতবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এই বাড়ির সবকিছু তো আমি মায়াকে দিয়েছিলাম। আইনজীবী বললেন, কাগজপত্র অনুযায়ী বাড়িটির মালিক মায়া, তাই এটি তার ব্যক্তিগত সম্পত্তি। রবিন রেগে বলল, ও কি সত্যিই আমাকে ছেড়ে চলে গেছে? আইনজীবী বললেন, আরো কিছু জিনিস আছে। এই প্রাচীন
প্রাচীন জিনিসপত্র, বই এবং অন্যান্য মূল্যবান সামগ্রীও চুক্তির আওতায় পড়ে। এরপর আইনজীবী রবিনের হাতে একটি ফাইল তুলে দিলেন। এগুলো মায়ের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। ফাইল খুলতেই রবিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জাল শিক্ষাগত যোগ্যতার কাগজ, সরকারি অর্থ আত্মসাৎ এবং মায়াকে অপহরণ ও হত্যার পরিকল্পনার মতো গুরুতর অভিযোগের প্রমাণ সেখানে ছিল। আইনজীবী বললেন, মায়া এবং আরেকজন সহযোগীর পক্ষ থেকে আগামী সপ্তাহে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রবিন কাঁপা গলায় বলল, আপনি তাকে বলুন, সে যদি ফিরে আসে আমি যা বলবে তাই করবা। আমি তাকে 10 গুণ টাকা দেব। আইনজীবী মাথা নাড়লেন। আমি একজন আইনজীবী, আমার পেশাগত নীতি আছে। মায়া কোথায় আছে সেটা আমি আপনাকে জানাতে পারবো না। রবিন চিৎকার করে বলল, তাহলে অন্তত তার ঠিকানাটা দিন। আইনজীবী চলে গেলেন। রবিন তখন ভেঙে পড়ে দরজার পাশে বসে গেল। মায়া, আমি সত্যিই ভুল করেছি। কেন তুমি আমাকে আর একটা সুযোগ দিচ্ছ না? তার মা এসে বললেন, এবার তোমারই ভুল হয়েছে রবিন। মায়া যখন এই বাড়িতে এসেছিল তখন সে তোমাকে মন থেকে ভালোবাসতো। তুমি নিজের হাতে তার সেই ভালোবাসা ধ্বংস করেছো। রবিন চোখের পানি মুছে বলল, মা, আমি এখন শুধু তাকে খুঁজে বের করতে চাই। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মায়া বিদেশে চলে গেছে, বাড়িটাও বিক্রি করে দিয়েছে। সে এবার সত্যিই তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করতে চায়। কিন্তু রবিন হাল ছাড়লো না। অন্যদিকে বিদেশে মায়ার গবেষণা অভূতপূর্ব সাফল্য পেল। তার নতুন আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এলো। এমনকি তার গবেষণা নোবেল পুরস্কারের জন্যও মনোনীত হলো। এক অনুষ্ঠানে সবাই বলাবলি করছিল, মায়া খুবই তরুণ একজন বিজ্ঞানী। এত অল্প বয়সে নোবেল পুরস্কারের মনোনয়ন পাওয়া সত্যিই অবিশ্বাস্য। কিছুদিন পর মায়ার গবেষণার সাফল্য উদযাপন করতে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বড় বড় বিজ্ঞানী, চিকিৎসক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মায়ার শিক্ষিকা মঞ্চে উঠে বললেন, যিনি আমার 30 বছরের শিক্ষকতা জীবনের সবচেয়ে গর্বের ছাত্রী। তার গবেষণা চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন সবাই তাকে স্বাগত জানান। মঞ্চে মায়ার নাম ঘোষণা করা হলো। রবিন সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। মায়া! 3 বছর পর সে আবার তার ভালোবাসার মানুষটিকে দেখলো। রবিন এগিয়ে এসে বলল, মায়া, আমি ভাবিনি তোমাকে আর কখনো দেখতে পাবো। তুমি জানো না আমি তোমাকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছি। মায়া ঠান্ডা গলায় বলল, রবিন, আমি তোমাকে আর দেখতে চাই না। ঠিক তখনই তানিয়া এগিয়ে এসে ব্যঙ্গ করে বলল, মায়া, এত অহংকার কিসের? তুমি কি ভেবেছো সবাই শুধু তোমার জন্য এখানে এসেছে? মায়া এবার তার দিকে তাকিয়ে বলল, আগে আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আর করব না। তানিয়া চিৎকার করে বলল, তুমি আমাকে আঘাত করার সাহস দেখাচ্ছ? রবিনও বলল, মায়া, আজ এখানে ঝামেলা করো না। তুমি জানো না এখানে কত বড় বড় মানুষ এসেছে। মায়া শান্তভাবে উত্তর দিল, রবিন, তুমি এখনো বুঝতে পারোনি। আজ এখানে আসা মানুষগুলো তোমার জন্য আসেনি। রবিন অবজ্ঞার হাসি দিয়ে বলল, তাহলে কার জন্য এসেছে? মায়া মঞ্চের দিকে তাকিয়ে বলল, আমার জন্য। রবিন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। সে তখনও জানতো না যে নারীকে সে একসময় দুর্বল ভেবেছিল, সেই মায়াই এখন নিজের যোগ্যতায় এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যেখানে রবিনের ক্ষমতা, অর্থ কিংবা ভালোবাসার কোনো মূল্য নেই।